নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আপনাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এলাম। আজকে যে গল্পটি পড়ব সেটি হলো বুদ্ধদেব গুহর লেখা বাবা হওয়া। ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল। সামনে একটা খোয়ার পথ এঁকে বেঁকে চলে গেছে। পথের দুপাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথমে অগ্নিশিখার মতো ফুটেছে ফুলগুলো। আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পনসাটিয়ার ঝাড়, লালপাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিকরোচ্ছে। কয়েকজন আদিবাসী মেয়ে পুরুষ খোয়া রাস্তাটা মেরামত করছে সামনেই। আমার ছেলে রাকেশ আর মেয়ে রাই নদীর সবুজ মাঠটুকুতে দৌড়াদৌড়ি করে খেলছে। রাকেশ যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 8-এ পড়ে সে। তাছাড়া বয়স অনুপাতে সে অনেক বেশি জানে, বোঝে। কত বিষয়ে সে যে পড়াশুনো করে তা বলার নয়। পড়াশুনোতে খুব ভালো সে তো বটেই, কিন্তু শুধু স্কুলের পড়াশুনোতেই নয়। নিজে ছেলে বলে নয়, তার ভালোতে আমি মাঝে মাঝেই গর্ববোধ করে থাকি। এই গর্বের কোনো সঙ্গত কারণ আমার থাকার কথা নয়, কারণ ছেলে ও মেয়ের যা কিছু ভালো তা আমার শ্রীমতীর জন্যেই। বাবার কর্তব্য হিসেবে একমাত্র টাকা রোজগার ছাড়া আর কিছুই প্রায় করার সময় পাইনি আমি। আমার দোষ স্বীকার করি। আমি অত্যন্ত উদার মানুষ বলেই আমার বিশ্বাস। তবুও খারাপটুকুর দায় শ্রীমতীর উপর অবহেলায় চাপিয়ে আমার ছেলে মেয়ের ভালোত্বের আনন্দটুকু আমি এই মুহূর্তে এই বাংলোর চওড়া বারান্দার ইজি চেয়ারে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। শ্রীমতী ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। ড্রাইভে আমার কালো রঙা WMD নম্বরের ঝকঝকে গাড়িটা সাদা সিট কাভার পরে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে আছে। আমি একজন সেলফ মেড মানুষ। লেখাপড়া বিশেষ করিনি, মানে ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলাম। ইংরেজিতে বেশ কাঁচা ছিলাম। পড়াশুনো ছেড়ে দিতে হয় আর্থিক কারণে, কিন্তু নানা রকম চাকরি এবং ফেরিওয়ালা থেকে জীবন শুরু করে আমি এখন একটা কারখানার মালিক। স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসেবে রেজিস্টার্ড। লোহার ঢালাই করা জিনিস নানা দেশে এক্সপোর্টও করি। আমার ব্যবসা যে ভালো সে সম্পর্কেও ছেলে সম্পর্কিত গর্বের মতোই গর্ব আছে আবার। হাওড়াতে আমার কারখানা, সল্টলেকে হালফিল ডিজাইনের বাড়ি, সুন্দরী স্ত্রী আর স্থাবর অস্থাবর সম্পত্তি। বেশ কিছু লোক আমাকে স্যার স্যার করে, ভালো লাগে। কলকাতার একটা বড় ক্লাবে আমি বছরখানেক হলো মেম্বার হয়েছি। ইদানিং ক্লাবে এবং ব্যবসার জগতে আমি আকছার ইংরেজি বলে থাকি। আমি এখন জানি যে এ সংসারে টাকা থাকলে ইংরেজি বাংলা কিছুই না জানলেও চলে যায়। টাকার মতো ভালো ও এফেক্টিভ ভাষা আর কিছুই নেই। তাছাড়া টাকা বাড়ার সঙ্গে সঙ্গে সব বিদ্যাই আপনা আপনিই বাড়ে। লক্ষ্মীর মতো সরস্বতী আর দুটি নেই। ক্লাবে আমাকে লোকে ম্যাক চ্যাটার্জি বলে জানে। আমার আসল নাম মকর ক্রান্তি। ছোটবেলায় পাড়ার ছেলেদের কাছে, আমার বাবার কাছে, চাকরি জীবনের বিভিন্ন মালিকদের কাছে আমার নাম ছিল মকরা। সে ডাকটা এখন ভুলেই গেছি। কেউই ডাকে না সে নামে। ডাকলে আমি রেগেও যাব। এই মুহূর্তে আমি একজন সুখী লোক। সংসারে সুখী হতে হলে যা যা থাকতে হয়, থাকা উচিত, আমার তার প্রায় সবই আছে। আমি একজন কপি বুক সুখী লোক। কিন্তু নদীর সামনে দূরে খেলে বেড়ানো আমার ছেলে রাকেশ এবং মেয়ে রাইয়ের কারণে আমি ঠিক যতটা সুখী, তেমন সুখী অন্য কিছুর জন্যেই নই। ছেলে মেয়ে ভালো হওয়ার সুখ, কৃতি হওয়ার সুখ বাবাকে যে কৃতিত্ব এনে দেয় তা তার ব্যবসা, অর্থ, মান সম্মান কিছুই এনে দিতে পারে না। অবশ্য ছেলে মেয়েকে তাদের জীবনে অনেক কিছুই দিয়েছি আমি, আমাকে যা আমার সময় আমার মা বাবা দিতে পারেননি। আমি একজন কৃতি কেউকেটা যোগ্য বাবা ভাবছিলাম আমি। বড়লোক হওয়া সোজা, পণ্ডিত হওয়া সোজা, সব কিছুই হওয়া সোজা,
কিন্তু ভালো বাবা হওয়া বড় কঠিন। এই শান্ত দুপুরে আলস্যের কবুতরের ডাকের একটানা ঘুম পাড়া নিঃশব্দে, ছায়ায় স্নিগ্ধ হাওয়াতে, আদিবাসী কুলিকামিনদের রাস্তা সারানোর ছন্দবদ্ধ খটখট আওয়াজে বসে আমি ভাবছিলাম, আমি একজন সার্থক বাবা। বোধহয় একটু তন্দ্রা এসেছিল, চোখের পাতা বুজে গেছিল। এমন সময় একটা গাড়ির শব্দে আচমকা তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমার কারখানার ওভারড্রাফট অ্যাকাউন্ট যে ব্যাংকে, সেই ব্যাংকেরই এজেন্ট এসে হাজির, মিস্টার রায়। হঠাৎ এখানে? উনি বললেন। ওকে দেখে আমি তড়াক করে লাফিয়ে উঠলাম, বললাম, আরে স্যার, আপনি কোত্থেকে স্যার? সব স্যারেরই স্যার বলার লোক থাকে, বাবারও বাবা থাকে। লিমিট বাড়ানো নিয়ে গত 3 মাস ধরে বড় রমদারমদি চলছে। কানাঘুষোয় শুনেছি সোজা রাস্তায় হবে না, কিন্তু তেমন জানাশোনা হয় এমন সুযোগও হয়নি। এ একেবারে গড সেন্ট ব্যাপার। রায় সাহেব তার বিরাট এয়ার কন্ডিশনড অফিসে বসে এমন একটা এয়ার নিয়ে থাকেন যে মন খুলে কথাই বলা যায় না। আমি রায় সাহেবকে ইমপ্রেস করার জন্য ইংরেজিতেই কথাবার্তা চালু করলাম। আমি যে হাওড়ার একজন সামান্য ঢালাইওয়ালা নই, ডাবু ধরাই যে আমার শেষ গন্তব্য নয়, টাকা যে নোংরা আর পাঁকের মধ্যেই জন্মায় না, পদ্মফুলের মধ্যেও জন্মায়, এ কথাটা এহেন আপন গন্ধে কস্তুরী মৃগসম পাগল ব্যাংকারকে বোঝানো দরকার। এমন সময় রাকেশ ও রায় ফিরে এলো। আমি আমার ছেলেমেয়ের সঙ্গে রায় সাহেবের আলাপ করিয়ে দিয়ে রায় সাহেবের সবাইকে মহাসমারোহে বসালাম। রায়কে বললাম শ্রীমতীকে দিওয়ানেদ্রা থেকে তুলতে, টিফিন ক্যারিয়ারে কিছু খাবার আছে কি নেই কে জানে। চৌকিদারকে ডেকে চা করতে বললাম। রায় সাহেব বললেন, রাঁচি যাচ্ছি, বাংলোটা দেখে ভাবলাম একটু রেস্ট করে যাই। আমার স্ত্রী ও শালি সঙ্গে আছেন, ওরা একটু যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই বলে আমি রায়কে বললাম, রায়, মাসিমাদের বাথরুমে নিয়ে যাও। রায় সাহেব ইম্পোর্টেড সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন, আমাকেও একটা দিলেন। আমি কৃতার্থ হলাম, কিন্তু ওভারড্রাফটের লিমিটটা বাড়ালে আরও বেশি কৃতার্থ হতাম। তারপর বাংলোর সামনে কাজ করা কুলিকামিনদের দিকে আঙুল তুলে বললেন, দিস পিপল আর ভেরি অনেস্ট অ্যান্ড নাইস এন্ডেড, আই মিন দিস জাংলি লেবারার্স। তারপরে বললেন, বাট দে আর রিয়েলি নেভ। আমি মাথা নাড়িয়ে বললাম, ইয়েস, রাইট ইউ আর, দে আর রিয়েলি নেভ। রাকেশ সিঁড়িতে বসেছিল, হঠাৎ উঠে এসে বলল, কাদের কথা বলছো বাবা? আমি একটু হেসে বিদগ্ধ কৃতি বাবার মতো মুখ করে ওই কুলিকামিনদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে ইংরেজিতেই বললাম, উই আর টকিং অ্যাবাউট দেম, দে আর নেভ। রাকেশ তার ক্লাসের সেরা ছাত্র, তার স্কুলও শহরের সেরা স্কুল। সে অবাক গলায় বলল, নেভ? রায় সাহেব সিগারেটের ধোঁয়া ছেড়ে কৌতুকের স্বরে বললেন, হোয়াই সান? রাকেশ বলল, ওরা অনেস্ট কিন্তু নেভ দুটোই একসঙ্গে কি করে হবে? তারপর কাঁধ ঝাঁকিয়ে আমাকে বলল, আই ডোন্ট নো হোয়াই ইউ কল দেম নেভ। রায় সাহেব বিরক্ত গলায় বললেন, নেভ বানান জানো? রাকেশ অপমানিত হলো। আমি মানে রাকেশের বাবা নেভ বানান এবং মানে দুটোর একটাও জানতাম না। রায় সাহেব বলেছিলেন বলে ওর কথায় সায় দিয়েই বলেছিলাম, তাই রাকেশের দিকে তাকিয়ে রইলাম, সে বাবার সম্মান রাখতে পারে কিনা দেখার জন্য। রাকেশ কেটে কেটে বলল, KNAVE। আপনি আর বাবা এই নেভের কথাই বলছিলেন তো? এক্স্যাক্টলি, বললেন মিস্টার রায়। রাকেশ বলল, আমি তো তাই ভাবছি, তাহলে আমি ঠিকই বলেছি, নেভের মানে তো অন্য। মিস্টার রায় আমার দিকে চেয়ে বললেন, তাহলে আমিই ভুল বলেছি, কি বলেন মিস্টার চ্যাটার্জি? আমি বললাম হ্যাঁ, কী যে বলেন স্যার, আপনি কখনো ভুল বলতে পারেন? আজকালকার ছেলেদের কথা ছেড়ে দিন, সব অসভ্য, অভদ্র। রাকেশ হঠাৎ আমার দিকে একবার তাকালো। এমন চোখে আমার ছেলে, যে নবজাত ছেলেকে আমি নার্সিংহোমে উলঙ্গ অবস্থায় দেখেছি, 2 পা একসঙ্গে করে ধরে গামলায় চান করিয়ে নার্সটাকে তুলে ধরে বলেছিলেন, এই যে মকরবাবু, দেখেন আপনার ছাওয়াল, বাবা হইলেন গিয়ে আপনি। সেই ছেলে এমন ঘৃণ্য ও হতাশা মেশা অবাক হওয়া চোখে
কখনো আমার দিকে তাকায়নি, কখনো তাকাবে বলে ভাবিও নি। একটুক্ষণ তাকিয়ে রইল রাকেশ, তারপর মিস্টার রায়ের দিকে মাথা নিচু করে বলল, আই এম সরি। আমি বললাম, সরি নয় শুধু রাকেশ, ইনি কে জানো? কত বড় পণ্ডিত তা তুমি জানো? বলি ভাবলাম, ও কি করে জানবে? স্টুপিড, ইনোসেন্ট, ইডিয়ট। স্কুলের পরীক্ষায় তো পাশ করেছে, জীবনের পরীক্ষায় তো বসতে হয়নি। ও জানবে কি করে ব্যাংকের লিমিট না বাড়লে যে ব্যবসা বাড়ে না, গাড়ি চড়া যায় না, আরও ভালো থাকা যায় না, ভালো স্কুলে পড়ানো যায় না ছেলে মেয়েকে, তা ও কি করে জানবে? গাথা। আমি বললাম, স্বীকার করো, স্বীকার করো ওর কাছে যে তুমি অন্যায় করেছো, বলো যে তুমি ভুল করেছো, ক্ষমা চাও তর্ক করেছো বলে। আমি বলেই রাকেশ আমার দিকে চেয়ে রইল। ইতিমধ্যে রায় সাহেবের স্ত্রী ও শালি বারান্দায় চলে এলেন। আমি আবহাওয়া লক্ষ্য করে বললাম, বসুন বসুন, এক্ষুনি চা আসছে। ওরা বসতে যাচ্ছিলেন, কিন্তু রায় সাহেব রুক্ষ গলাতেই বললেন, চায়ের ঝামেলার দরকার নেই, রাস্তায় অনেক পাঞ্জাবি ধাবা আছে, সেখানে খেয়ে নেব। বলেই অত্যন্ত অভদ্রভাবে বললেন, চলি মিস্টার চ্যাটার্জি। শ্রীমতীও ঘর থেকে বাইরে এসেছিল, ওর সঙ্গে মহিলারা ভালো ব্যবহারই করেছিলেন, তাই মিস্টার রায়ের হঠাৎ এরকম চলে যাওয়ার কারণও বুঝতে পারল না। আমি তাকিয়ে দেখলাম রাকেশ নেই, কখন সরে গেছে বারান্দা থেকে। সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আমি মিস্টার রায়ের গাড়ির দরজা খুলে দিলাম। মিস্টার রায় সামনের সিটে উঠতে উঠতে বললেন, আপনার ছেলেটি ভালো, কিন্তু ওকে ভালো করে ম্যানার্স শেখান। এখনই যদি সব কিছু জেনে ফেলে তবে পরে কি জানবে আর? আমি হাত জোড় করে বললাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, অপরাধ নেবেন না। মিস্টার রায় সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, অপরাধের কি আছে? তারপর একটু থেমে আমার চোখের দিকে চেয়ে বললেন, অপরাধ ক্ষমা করাই যে আমাদের কাজ। গাড়িটা চলে গেল। আমি ডাকলাম, রাকেশ, রাকেশ। আমার মধ্যে ম্যাক চ্যাটার্জির মধ্যে থেকে মুন্ডিতলা বাই লেনের মকরা বেরিয়ে এলো বহুদিন পর। আমি হুঙ্কার দিলাম, কোথায় তুই ছোকরা? তোর পিঠের চামড়া তুলব আমি আজ। রাকেশ যেন মাটি ফুঁড়ে উঠল। একটু উত্তেজনা নেই, শান্ত ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে এলো, আমার চোখে চোখ রাখল। ওকে দেখে আমার মনে হলো এ আমার ছেলে নয়, এ আমার শত্রু, আমার ধ্বংসকারী বিষ বৃক্ষ। আমি বললাম, তুমি ভেবেছোটা কি? রেগে গেলে ছেলে মেয়েদের আমি তুমি করে বলি। রাকেশ শান্ত গলায় বলল, কি বাবা? আবার কি বাবা বলে আমি চটাস করে এক চড় মারলাম ওকে। বললাম, বাবার মুখে উপর কথা? তুমি বাবার চেয়েও বেশি জানো? তুমি জানো মিস্টার রায় কত বড় অফিসার? আমাদের ব্যবসার ভাগ্যবিধাতা উনি, আর তুমি তার চেয়েও বেশি জানো? বড়দের মুখের ওপর কথা, মুখে মুখে কথা। শ্রীমতী দৌড়ে এলো। আমি বললাম, তুমি সরে যাও, আমি ওকে আজ মেরেই ফেলবো, আমার আজ মাথা ঠিক নেই। শ্রীমতী রাকেশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল, কিন্তু রাকেশ নড়ল না, দৃঢ় পায়ে দাঁড়িয়ে রইল, কিন্তু মুখের ভাব শান্ত, নিরুত্তাপ। আমি কি করে ওর মনের দৃঢ়তা ভাঙব বুঝতে না পেরে ওর নরম গালে আরেক চড় মারলাম। ওর গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে গেল। ওর চোখের দিকে চেয়ে হঠাৎ এই প্রথমবার আমার মনে হলো, এই ছেলে সাংঘাতিক ছেলে, বড় হলে বোধহয় নকশাল হবে, অথবা ওই রকমই কিছু, নিজের বাবাকেই খুন করবে। একসময় রাকেশের মতো পড়াশোনায় ভালো ছেলেরাই তো ওইসব করেছিল। আমি ভাবলাম ওকে চণ্ডীমাতা প্রাইমারি স্কুলে পড়াশোনা করালেই ভালো করতাম। ঢালাইওয়ালা মকরা ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করার স্বপ্ন দেখতে গিয়ে এই বিপত্তি। শ্রীমতী নিরুত্তাপ উদাসীন গলায় বলল, অনেক বেড়ানো হয়েছে, পিকনিক হয়েছে, এবার ফিরে চলো, রাতটা মামার বাড়িতে খড়গপুরে কাটিয়ে কালই কলকাতায় যাব। বাইরে থেকে ফিরে এসেছি দিন 10 হলো। এসে অবধি ভারী খাটুনি যাচ্ছে। লোডশেডিংয়ের জন্য রাতে ঢালাই প্রায় বন্ধ। একটা জেনারেটর কেনা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে হায়রান হয়ে গেলাম। সল্টলেকে বড় মশা। শুয়েছি মশারির মধ্যেই, তবু এখনো ঘুম আসছে না। কেন জানি না, বারে বারে রাকেশের কথাই মনে হচ্ছে। রাকেশ যখন ছোট ছিল, যখন আমার অবস্থা এত ভালো ছিল না, তখন আমাদের আমভার স্ট্রিটের ভাড়া বাড়িতে শ্রীমতীর সঙ্গে মেঝেতে মাদুর পেতে বসেও পড়ত। আমি অফিস থেকে ফিরলেই বাবা বাবা বলে দৌড়ে এসে আমার কোলে উঠত। ওই বয়সটাই ভালো ছিল। নিচের তলায় রাকেশের পড়ার ঘর। আমরা কি ছোটবেলায় এত সুযোগ সুবিধে পেয়েছি? কত কষ্ট করে পড়েছি বাজে স্কুলে বইপত্র ছাড়া। এরা এত কিছু পেয়ে কি এত উদ্ধত হয়ে গেল, অমানুষ হয়ে উঠল? ঘুম আসছিল না।
বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর আমি আলাদা ঘরেই শুই, শ্রীমতী রায়কে নিয়ে অন্য ঘরে, রাকেশ আলাদা ঘরে। সারা বাড়ির আলো নিবনো, নিচের পর্চে শুধু একটা আলো জ্বলছে গ্যারেজের সামনে। ঘরের মধ্যে পায়চারি করছিলাম। পায়চারি করতে করতে কখন যে আমি দরজা খুলে সিঁড়ি ভেঙে রাকেশের পড়ার ঘরে চলে এসেছি, আলো জ্বালিয়েছি, জানিও না। ঘরের এপাশ ওপাশ সব ঘুরে বেড়ালাম। ড্রয়ারে চাবি দেওয়া, ড্রয়ারে কি আছে কে জানে। ড্রয়ার খুলে আবার কি নতুন আতঙ্ক হবে তা তো জানা নেই। ড্রয়ার বন্ধ থাকাই ভালো। রাকেশের লেখার টেবিলে একটা খাতা, বুক র্যাকে অনেক বই, মাস্টারমশাইয়ের বসার জন্য টেবিলের উল্টো দিকে একটা চেয়ার, দেওয়ালে ব্রুসলির বড় পোস্টার। যা খুঁজছিলাম দেখলাম আছে। দুটি ডিকশনারি আছে। প্রথমটি কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি। পাতা উল্টে উল্টে নেভ কথাটা বের করলাম। লেখা আছে আনপ্রিন্সিপলড ম্যান, রোগ, সার্ভেন্ট। রাগে আমার গা চলে গেল। ওই লেবারারদের যদি মিস্টার রায় ভেরি নাইস বলে থাকেন এবং ভালো চাকর বাকর বলে থাকেন, তাহলে ভুল কি বলেছেন। অন্য ডিকশনারিটা টেনে নিলাম। জুনিয়র স্কুল ডিকশনারি, ফার্স্ট এডিশন, 1969। তাতে শুধুই লেখা আ পারসন হু লিভস বাই চিটিং আর ডিসঅনেস্ট ক্যারেক্টার। এছাড়া আর কিছু লেখা নেই। আমি রাকেশের চেয়ারে বসলাম। দু হাতের পাতায় মুখ রেখে ভাবতে লাগলাম। ভেরি নাইসের সঙ্গে এই মানেটা খাপ খায় না, কিন্তু মিস্টার রায় এত বড় একজন অফিসার ও লেখাপড়া জানা লোক হয়ে কখনো ভুল করতে পারেন না। বড্ড মশা কামড়াতে লাগলো। গিয়ে ফ্যানটা খুলে অন করে দিলাম। হঠাৎ রাকেশের টেবিলে রাখা খাতাটার উপরে চোখ পড়ল আমার। মলাটে রাকেশের নাম, ক্লাস, রোল নাম্বার সব লেখা। আজে বাজে লেখার জন্য ব্যবহার করেন নিশ্চয়ই। প্রথম পাতাটা উল্টাতেই দেখি রাকেশ লিখেছে নেভার স্টপ লার্নিং। এই কথাটাই বারবার লিখেছে, লিখে নিচে আন্ডারলাইন করেছে। আর সেই পাতারই নিচের দিকে লিখেছে উই মাস্ট হ্যাভ দ্য কারেজ অফ ইয়োর কনভিকশন। এর নিচে যে লাইনটা টেনেছে বারবার, তা এত জোরে চাপ দিয়ে টেনেছে যে কাগজটা নিবের চাপে ছিঁড়ে ছিঁড়ে গেছে। খাতাটার দিকে তাকিয়েছি, এমন সময় আমার মাথায় কার হাতের স্পর্শে চমকে উঠলাম ভয় পেয়ে। এত রাতে কে? রাকেশ? কে? বলে উঠলাম আমি। আমি, বলল শ্রীমতী। আমি শুধলাম, রাকেশ ঘুমোচ্ছে? হ্যাঁ। আমি বললাম, আমাকে তুমি কিছু বলবে? শ্রীমতী বলল, না। বলেই ঘরে যেমন নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে চলে গেল। একটু পরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে আমি অনেক কিছু ভাবতে লাগলাম আমার ব্যবসা, আমার টাকা পয়সা, আমার সামাজিক প্রতিষ্ঠা, আমার বাড়ি গাড়ি, সবই তো রাকেশ আর রাইয়ের জন্য। যদি যদি কি লাভ? কেন এত খাটুনি, এত দৌড়োদৌড়ি? হাওড়ার বাঁশবনে শেয়াল রাজা হবার এই তীব্র আকাঙ্ক্ষা আমার কেন? কাদের জন্য? আমার একার জন্যেই কি? সকালবেলাটা যে কি করে কেটে যায় বুঝতেই পারি না। মূল নিয়ে আজকে মহা গোলমাল হলো। লয়েডস ইন্সপেকশনের একজন লোক কেবলই পাসিংয়ের সময় বায়নাক্কা লাগাচ্ছে, এই রেটে রিজেকশন হলে তো আর ব্যবসা করতে হবে না। ঘোষালের নতুন হওয়া বাচ্চাটা নার্সিংহোম থেকে আসতে না আসতেই মারা গেছে, কারখানায় আসতেই পারছে না সে। সব ঝক্কি আমার একারই সামলাতে হচ্ছে কদিন থেকে। দুপুরের দিকে একবার কলকাতা আসি রোজই, কোনোদিন ক্লাবে যাই, কোনোদিন বা শ্রীমতী বাড়ি থেকে হটবক্সে কিছু করে দেয়। ক্লাবে গেলাম, কিন্তু খেতে ইচ্ছে করলো না। শরীরটা ভালো লাগছে না। সুগারটা চেক করাতে হবে, বেড়েছে বোধহয়। একটা ইসিজিও করা দরকার। এই বয়সে ইস্কিমিয়া হতেই পারে। বাঁ দিকের বুকেও মাঝে মাঝে ব্যথা করে। ক্লাব থেকে বেরিয়ে ড্রাইভারকে বললাম কলেজ স্ট্রিট যেতে। রাকেশের খাতায় লেখা কথাগুলো কাল থেকে আমাকে ভাবিয়ে তুলেছে। কি বলতে চেয়েছে ও? রাকেশের বাবা কি আমি? না, আমিও ওর শত্রু। সেই দিন দুপুর থেকে ছেলেটা স্তব্ধ হয়ে আছে। ছেলের মুখের দিকে তাকাবার সময় গত কয়েক বছরে বেশি পাইনি আমি, কিন্তু যে মুখে তাকিয়েছি সে মুখ এ মুখ নয়। একটা বড় বইয়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করাতে বললাম ড্রাইভারকে। ঢুকে বললাম, ভালো ডিকশনারি কি আছে?
দোকানদার দুটি বের করে দিলেন। ওয়েবস্টার্স নিউ ওয়ার্ল্ড ডিকশনারি, সেকেন্ড এডিশন, রিপ্রিন্ট 1976। তাড়াতাড়ি পাতা উল্টাতে লাগলাম। 414 পাতা। নেভ মানে আর্কেইক। ক, আ মেল সার্ভেন্ট। খ, আ ম্যান অফ হাম্বল স্টেটাস। 2, আ ট্রিকি রাস্কেল রোগ। 3, আ জ্যাক প্লেইং কার্ড। আমার মনে হলো রাকেশকে শাসন করে ঠিকই করেছি। মিস্টার রায় নিশ্চয়ই একের খ বুঝিয়েছিলেন, আ ম্যান অফ হাম্বল স্ট্যাটাস। ওখানকার সরল ভালো লোকেরাই তো আ মেন অফ হাম্বল স্ট্যাটাসেরই, কিন্তু মিস্টার রায় এর মধ্যে একটা বাট ব্যবহার করেছিলেন। এই বাটটাই সমস্ত গুলিয়ে দিচ্ছে। অন্য ডিকশনারি দেখলাম। শর্টার অক্সফোর্ড ডিকশনারি, ইংলিশ ডিকশনারি 1970, 1089 পাতায়। ক, আ মেল চাইল্ড বয়। 1460 খ, আ বয় এমপ্লয়েড অ্যাজ সার্ভেন্ট, মিনিয়াল, ওয়ান অফ লো কন্ডিশন। গ, অ্যান আনপ্রিন্সিপলড ম্যান, আ বেজ অ্যান্ড ক্রাফটি রোগ। খ, কার্ডস। ওয়ান অফ দ্য লো কন্ডিশনের অর্থে মিস্টার রায় কথাটাকে নিশ্চয়ই ব্যবহার করেছিলেন বলে মনে হলো আমার। আমি তবুও পাশের দোকানে গেলাম। সেখানে লিটল অক্সফোর্ড ডিকশনারি, ফোর্থ এডিশন, 1969, 294 পাতাতে বলছে, আনপ্রিন্সিপলড ম্যান, রোগ লোয়েস্ট কোর্ট, অরিজিনালি নয় সার্ভেন্ট। আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। কফি হাউসে উঠে গিয়ে 1 কাপ কফি আর 1 প্লেট পকোড়া নিয়ে বসলাম। বহু বছর পর কফি হাউসে এলাম। কফিতে চুমুক দিয়েছি, এমন সময় দেখি শরৎ এসে হাজির। শরৎ আমার ছোটবেলার বন্ধু হেমন্তর একেবারে ছোট ভাই। শুনেছি পড়াশোনায় খুব ভালো হয়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়ে। আমাকে দেখে বলল, কি মকরদা, কেমন আছেন? আমি অন্যমনস্কের মতো বললাম, ভালো। তারপর চমকে বললাম, নেভ মানে জানো? ও চমকে উঠল, বলল, আমাকে বললেন? আমি বললাম, না না, কফি খাবে? ও বলল, কফি খাবো না, কিন্তু আমি তো ফিজিক্সের ছাত্র, ইংরেজিতে তো অত ভালো নই। আমি বললাম, এখানে তোমার ইংরেজির বন্ধুবান্ধব কেউ আছে? সামওয়ান হু ইজ রিয়েলি গুড? শরৎ বলল, ইউনিভার্সিটির বেস্ট ছেলেকে নিয়ে আসছি, ও নির্ঘাত ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে এবার ইংরেজিতে। বলেই শরৎ চলে গেল। একটু পরে লাজুক লাজুক দেখতে ফর্সা রোগা একটি ছেলেকে সঙ্গে নিয়ে এলো শরৎ। বলল, হ্যাঁ এই যে। আমি কোনো ভূমিকা না করেই বললাম, আমাকে নেভ কথাটার মানে বলতে পারেন? বানান করে শব্দটা বললাম। ছেলেটি বসে পড়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। আমি লজ্জা পেয়ে বললাম, কি খাবেন? ছেলেটা বলল, বিষ ছাড়া যা খাওয়াবেন, খিদেও পেয়েছে। ছেলেটি বেশ পাকা। ভালো ছেলেরা আজকাল বুঝি পাকাই হয়, রাকেশেরই মতো। আমি ওদের দুজনের জন্যই খাবার অর্ডার করলাম। ছেলেটি হাসলো। হ্যাঁ, একটা কথা তো অনেক মানে হয় না, যে মানেটা সবচেয়ে বেশি মানে। আমি বললাম, সেটাই বলুন। ছেলেটি হেসে ফেলল, বলল, তার মানে? বললাম, যদি কথাটার একটাই মানে হতো আজকে, তবে সেই মানেটা কি হতো? ছেলেটা হাসলো এক ফালি। ওর কপালে স্কাইলাইট দিয়ে রোদ এসে পড়েছিল। তারপর একটু চুপ করে থেকে বলল, চিটিংবাজ, এক কথায় বললাম। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। বললাম, আপনি শিওর? ছেলেটি সিগারেটের প্যাকেট বের করে বলল, অ্যাবসলিউটলি। আজকালকার ছেলে মেয়েদের এর মধ্যে দ্বিধা বড় কম। শিওর কথাটি ছেলেটি যেমন করে বলল, তাতে ভালো লাগলো আমার খুব। ওদের চরিত্রে একটা বেশ সোজা ব্যাপার আছে, ভালো হোক মন্দ হোক, ওদের মধ্যে সংশয় দ্বিধা ব্যাপারটা কম। আমাদের ছোটবেলায় ছাত্রাবস্থায় আমরা ওই রকম ছিলাম না। তারপর বলল, অন্য অনেক মানে আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত ও প্রযোজ্য মানে এই। আমি উঠে পড়লাম। শরতের হাতে একটা 10 টাকা নোট দিয়ে বললাম, তুই দামটা দিয়ে দিস শরৎ, আমার বিশেষ তাড়া আছে, কিছু মনে করিস না। যাওয়ার সময় ছেলেটিকে বললাম, থ্যাংক ইউ। যেতে যেতে শুনলাম ছেলেটি শরৎকে বলছে, কিরে, এই যে মেন্টাল কেস। আমি তাড়াতাড়ি কারখানাতে ফিরে এলাম। এসেই অ্যাকাউন্ট্যান্টকে ডেকে পাঠালাম। বিমলবাবু আমার বহু পুরনো অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষার একটা গ্রুপ ফেল, কিন্তু কাজে অনেক পাশ করা অ্যাকাউন্ট্যান্টের চেয়েই ভালো। বিমলবাবু এসে বললেন, বলুন স্যার। বিমলবাবুর চোখ দুটো চিরদিনই স্বপ্নময়।
এরকম কবি কবি ভাবের মানুষ অথচ এফিশিয়েন্ট অ্যাকাউন্টেন্ট খুব কমই দেখা যায়। বললাম, বিমলবাবু, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করুন। আমাদের ব্যাংকের ওভারড্রাফট আমি এক্ষুনি শোধ করতে চাই। কী অবস্থা জানান আমাকে ইমিডিয়েটলি, সব কাজ ফেলে রেখে। বিমলবাবু হাতের বলপেনটা নাড়াতে নাড়াতে বললেন, স্যারের মাথার গণ্ডগোল হলো? অ্যাকাউন্ট বন্ধ করার কথা ছেড়েই দিন, এক্ষুনি লাখখানেক টাকার বিল ডিসকাউন্টিং ফ্যাসিলিটি বাড়িয়ে আনতে না পারলেই নয়। আমি দৃঢ় গলায় বললাম, যা বলছি তাই করুন বিমলবাবু। বিমলবাবু বললেন, কারখানা বন্ধ হয়ে যাবে তো স্যার তাহলে? হলে হবে, আমি বললাম। আমি কি বললাম? মকরা বলল? না ম্যাক চ্যাটার্জি? না রাকেশের বাবা? জানি না কে বলল। বিমলবাবু চলে যাওয়ার আগে আমি আবারও বললাম যে কত স্টক আছে দেখুন, সমস্ত স্টক ক্যাশ সেল করব। কি হয়েছে স্যার? বিমলবাবু চোখে মুখে ভয়ে ছায়া নেমে এলো। বললেন, ব্যবসা কি সত্যি বন্ধ করে দেবেন? আমরা এতগুলো লোক কোথায় যাব এই বয়সে? কি হলো একটু জানতে পেতাম। বড়ই চিন্তা হচ্ছে আপনার কথা শুনে। আমি হাসলাম। আমি বোধ হয় অনেক বছর পরে হাসলাম, এমন নির্মল হাসি। বললাম, না, বন্ধ করব না, শুধু ব্যাংক বদলাবো, তাতে যা ক্ষতি হয় হবে। অন্য ব্যাংকে চলে যাব, লক স্টক অ্যান্ড ব্যারেল। এই চেঞ্জ ওভার পিরিয়ডে যা ক্ষতি হবার হবেই, কিছু করার নেই। ক্যাপিটালই লস্ট হয়ে যাবে স্যার অনেক, এমন তাড়াহুড়ো করলে। আমি এবার শক্ত হয়ে বললাম, হলে হবে, বললামই তো। তারপর বললাম যে আমি চলে যাচ্ছি এখন, আজই সব কিছু কমপ্লিট করে রাখবেন। রাজেন আর রামকেও ডেকে নিন। কাল আমি সকাল 9টায় এসে কাগজপত্র নিয়ে ব্যাংকে যাব মিস্টার রায়ের কাছে। কাগজপত্র সব রেডি করে টাইপ করে রাখুন, দরকার হলে রাতেও থেকে যান। বাড়িতে খবর পাঠাবেন, তাহলে ভালো করে খাওয়া দাওয়া করবেন সকলে। কাগজ রেডি করলেও সব শোধ করবেন কি করে? স্টক ক্যাশ সেল করলেও হবে না, বিমলবাবু চিন্তিত গলায় বললেন। আমি বললাম, অন্য সম্পত্তি এক বসত বাড়িটা ছাড়া বিক্রি বা মর্টগেজ করে দেব, যা হোক করে হয়ে যাবে। আর কথা বলার সময় নেই আমার আজকে। বহুদিন, বহু বছর পর আমি দিনের আলো থাকতে থাকতে কারখানা থেকে বেরোলাম। এত সময় হাতে নিয়ে আজ কী করব জানি না। নিউ মার্কেটে গিয়ে কেক কিনলাম। রাকেশ কেক খেতে ভালোবাসে, চকোলেট কেক। তারপর কলেজ স্ট্রিটের দিকে গাড়ি চালাতে বললাম। পথে যে নার্সিংহোমে রাকেশ হয়েছিল সেই নার্সিংহোমটা পড়ল। এখন কত বদলে গেছে সব। রাকেশ, আমার সেই ছোট্ট উলঙ্গ দুগ্ধপোষ্য ছেলেও কত বদলে গেছে। কত বদলে গেছি আমি। কলেজ স্ট্রিটে নেমে অক্সফোর্ডের সবচেয়ে ভালো যে ডিকশনারি, যা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মাইক্রোস্কোপিক অক্ষর দেখতে হয়, তাই কিনলাম একটা। তারপর বাড়ির দিকে চললাম। গাড়িতে বসে বসে ভাবছিলাম যে কালকে মিস্টার রায়কে কি বলবো। বাবা হয়ে অন্যায়ভাবে চড় মেরেছিলাম রাকেশকে। সেই চড় দুটো ওর গালে ফিরিয়ে দিতে ইচ্ছে করছিল। ছোটবেলায় বহু মারামারি করেছি পাড়ায়, মকরা গুন্ডা বলতো অনেকে, কিন্তু আজকে তার হয় না। আজকে রাকেশের বাবা আমি। আমার নিজের পরিচয়টাই এখন আমার একমাত্র পরিচয় নয়। কাল কেমন করে ধীরে সুস্থে মিস্টার রায়কে বলবো যে মিস্টার রায়, আপনি ইংরেজিটা আমার ছেলের চেয়ে খারাপই জানেন। যেই উনি ভুরুকুঁচকে আমার অ্যাকাউন্ট সম্বন্ধে কথা বলতে যাবেন, আমি সঙ্গে টাইপ করা সই করা চিঠিটা এগিয়ে দেব। আর বাড়িতে যখন পৌঁছলাম তখন লোডশেডিং। শ্রীমতী রায়কে নিয়ে পাশের বাড়িতে গেছিল। পর্চের সামনের ল্যান্ডিংয়ে একটা মোমবাতি জ্বলছে, তাতেই সিঁড়িটা আলো হয়েছে একটু। দেখলাম রাকেশের ঘরেও মোমবাতি জ্বলছে। আমার হাত থেকে নগেন বইয়ের আর কেকের প্যাকেটটা নিতে যাচ্ছিল, আমি বাধা দিলাম, বললাম, থাক। রাকেশ দরজার দিকে পেছন ফিরে চেয়ারে বসে পড়ছিল মোমবাতির আলোতে। এপ্রিলে ওর পরীক্ষা। এর আগে কখনো আমি জানিনি বা জিজ্ঞাসা করিনি লোডশেডিংয়ের মধ্যে আমার ছেলেমেয়েরা কিভাবে পড়াশুনো করে। কারখানায় 1.5 লাখ টাকা খরচ করে জেনারেটর লাগিয়ে ফেললাম, কিন্তু বাড়িতে পেট্রোম্যাক্সও কিনিনি একটা ওদের জন্যে। টেবিলের পাশের দেওয়ালে সেই বড় পোস্টারটা, ব্রুসলির। মোমবাতির আলোটা নাচছে পোস্টারটার ওপরে।
কুংফুর রাজা এই হতভাগা দেশের হতভাগা মানুষদের প্রতিভু হয়ে যেন এদেশীয় ন্যাক্কারজনক রাজনীতিকদের নির্লজ্জ আরশোলা-সুলভ অস্তিত্বকে জুডোর প্যাঁচে গুঁড়িয়ে দেবে বলে ঠিক করেছে। আমি দেখলাম আমার রক্তজাত, আমার যৌবনের স্বপ্নের, আমার বার্ধক্যের অভিভাবক রাকেশ হাতকাটা গেঞ্জি গায়ে দিয়ে মনোযোগ সহকারে পড়াশুনো করছে। মোমের সঙ্গে ওর চোখও জ্বলছে এবং গলছে। দরজায় দাঁড়িয়ে বই বগলে করে আমি সত্যি ভাবছিলাম, কি হবে এত পড়াশুনো করে, ভালো হয়ে, সত্যবাদী হয়ে, অন্যায়ের প্রতিবাদ করে? কি হবে এই দেশে? মনে মনে বলছিলাম, তুই যে ধনে প্রাণে মরবি রে বাবা। চমকে উঠে রাকেশ মুখ ফেরালো। দেওয়ালে ওর সুন্দর গ্রীবা আর মাথা ভরা চুলের ছায়া পড়ল। রাকেশ বলল, কে? আমি, বললাম আমি। রাকেশ উঠে দাঁড়ালো, বলল, বাবা, কিন্তু মুখ নিচু করে রইল। আমি বইয়ের দুটো খণ্ড টেবিলে নামিয়ে রাখলাম। বললাম, তোর জন্যে এনেছি রে। কেন বাবা? রাকেশ অবাক হয়ে শুধল, মাথা নিচু করেই। আমার হঠাৎ মনে পড়ল, এ পর্যন্ত হাতে করে আমি নিজে আমার ছেলের জন্য কিছুই আনিনি, সময়ও হয়নি, মনেও হয়নি। আমি অস্ফুটে বললাম, তুই। তারপর গলা পরিষ্কার করে বললাম, রাকেশ, তুই ঠিক বলেছিলি। কি বাবা? রাকেশ আবারও বলল অস্ফুটে, সেদিন মিস্টার রায় ও আমি দুজনেই তোর প্রতি অন্যায় করেছিলাম। তারপর হঠাৎ আমি বললাম কি না জানি, কিন্তু নিশ্চয়ই বললাম, তুই আমাকে ক্ষমা করিস, আমার অন্যায় হয়েছিল রে। রাকেশ আবার বলল, বাবা। আমি রাকেশের দু কাঁধে আমার দুটি হাত রাখলাম। ভাগ্যিস লোডশেডিং ছিল, নইলে রাকেশ দেখতো আমার দু চোখের দু কোনায় জল চিকচিক করছে। রাকেশ কিছু বলার আগেই বললাম, ওপরে আয়, তোর জন্য কেক এনেছি, চকোলেট কেক। তোর মা একদিন বলেছিল তুই ভালোবাসিস। তোর মা আর রাই আসার আগেই চল আমরা দুজনে এটাকে শেষ করে দিই। রাকেশের মুখে সেদিন ডাকবাংলোর যে হঠাৎ অপরিচিত রং লেগেছিল তা আস্তে আস্তে ধুয়ে গেল। ওর সুন্দর মুখটা মিষ্টি, সপ্রতিভ, বুদ্ধিদীপ্ত হাসিতে ভরে এলো। ও বলল, তোমার না ডায়াবেটিক্স? তাতে কি, একদিন খেলে কিছু হবে না, স্নান করে নিচ্ছি আমি, তুই ওপরে আয়। আসলে মা আর রাইও চকোলেট কেক খুব ভালোবাসে বাবা। মা আর রাই ফিরুক, তারপরে একসঙ্গে খাবো। ওপরে চলে এলাম, জামা কাপড় ছাড়লাম মোমের আলোয়। নগেনকে বললাম মোমবাতিটা নিয়ে যেতে। মোমবাতিটা নগেন নিয়ে গেলে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। এদিকটা বেশ ফাঁকা। সল্টলেকে এখনো সব জমিতে বাড়ি হয়নি। দুদিন বাদে দোল, তাই চাঁদ উঠেছে সন্ধে হতে না হতেই। ভারী সুন্দর দেখাচ্ছে চারদিক। আমি বারান্দায় ইজি চেয়ারে বসে বাইরে চেয়ে রইলাম। গেটের দুপাশে লাগানো হাসনুহানার ঝোপ থেকে গন্ধ উঠছে। হু হু করে ঝড়ের মতো হাওয়া আসছিল দক্ষিণ থেকে। মনে হচ্ছিল ধ্রুবতারাটা কাঁপছে বুঝি হাওয়ায়। বারান্দায় বসে থাকতে থাকতে বাইরের আলো ছায়া রাতের দিকে চেয়ে আমার মনে হলো, যেদিন নার্সিংহোমে রাকেশ জন্মেছিল সেদিন আমি শুধু ওর জন্মদাতাই ছিলাম। এতদিন, এত বছর পরে আজ এক দেব দুর্লভ ধ্রুব সত্যর সিঁড়ি বেয়ে উঠে আমি ওর বাবা হয়ে উঠলাম। বাবা। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর এক অনন্য উপলব্ধির গল্প, বাবা হওয়া। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এরকম নানান স্বাদের গল্প শোনবার জন্য। এবং গল্প ছাড়াও যদি আপনাদের আবৃত্তি শুনতে ভালো লাগে, আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক ইত্যাদি শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই রিসাইটেশন অ্যান্ড মোর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে আমি যা কিছু আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।